সবাইকে স্বাগত খেলার আড্ডায়। দর্শক, প্রতি শুক্রবার রাত 10টায় ক্রীড়াঙ্গনের যে সাম্প্রতিক ঘটনাগুলো রয়েছে সেগুলো নিয়ে এই আয়োজনে আমরা আলোচনা করে থাকি। আজকে আপনাদের সাথে আছি আমি কনক মাহমুদ, আর আমরা কথা বলবো ক্রিকেট নিয়ে। দর্শক, কথায় আছে নো রিস্ক নো গেইন। আবার অনেকে বলে এলাম দেখলাম জয় করলাম, যাই বলি না কেন এটা কিন্তু একজন মানুষের ক্ষেত্রে খাটে। তিনি হান্নান সরকার যে রিস্কটা নিয়েছেন, নির্বাচকের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখান থেকে হঠাৎ করে পদত্যাগ করে তিনি কোচের ভূমিকা অবতীর্ণ হয়েছেন এবং প্রথম যে অ্যাসাইনমেন্টটা ছিল কোচ হিসেবে সেই প্রথম অ্যাসাইনমেন্টেই মেরেছেন ছক্কা। মানে আবাহনীকে জিতিয়েছেন হ্যাট্রিক ডিপিএল শিরোপা। এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শ্রেষ্ঠত্ব দিয়ে শুরু হয়েছে হান্নান সরকারের কোচিং ক্যারিয়ার। দর্শক, বুঝতেই পারছেন আমরা আজকে কথা বলবো আমাদের আবাহনী ক্রিকেট টিম নিয়ে, কারণ ডিপিএলে আবারও সেরা আবাহনী। এই সাফল্যের রহস্যটা কি সেটা জানতে চেষ্টা করব। আমরা চেষ্টা করব ঘরোয়ার সেরারা আন্তর্জাতিক ক্রিকেটে উপেক্ষিত নাকি নিষ্প্রভ, আর সাকিব তামিম ছাড়া টাইগাররা কি আগ্রহ হারাচ্ছে? এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যথারীতি আমাদের স্টুডিওতে যেমনটা শুনছিলেন আছেন হান্নান সরকার, অনেক পরিচয়, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, সম্প্রতি সাবেক নির্বাচক হয়েছেন, এখন কোচের ভূমিকায় আছেন, ডিপিএল জয়ী কোচ। আমরা সাম্প্রতিক যে শ্রেষ্ঠত্ব সেটারই পরিচয় রেখেছি আপনাকে, এবং একই সাথে আমরা আজকে আমাদের স্টুডিওতে এনেছি রাকিবুল হাসানকে। তারও অনেকগুলো পরিচয় আছে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটার, তিনি অনূর্ধ্ব-19 দলের অধিনায়কও ছিলেন এবং একই সাথে এই যে সাম্প্রতিক সময়ে ডিপিএল, সেই ডিপিএল আবাহনীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন, 30টা উইকেট। তার সাথে মোসাদ্দেক হোসেন সৈকতও ছিলেন। তবে রাকিবুল হাসানের কথাটা আলাদা করে বলতেই হয়, দারুণ পারফর্ম করেছেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমি শুরুতেই অভিনন্দন জানাতে চাই হান্নান সরকারকে। হান্নান সরকার, পরিচয় অনেক হয়ে যাচ্ছে, কোন পরিচয়টাকে বেশি উপভোগ করেন? আমি আসলে কোচ হিসেবে বেশি উপভোগ করি, কারণ প্লেয়ার সেটা তো ছেড়ে দিয়েছি অনেক আগে। 2011-তে ক্রিকেট থেকে সরে গিয়েছি, মানে খেলা থেকে, ক্রিকেট থেকে না, খেলা থেকে সরে গিয়েছি। তারপরে কোচ ছিলাম 3 বছর, তারপরে যে সিলেক্টর 9 বছর, তারপরে আবার ব্যাক করেছি সেই কোচিং প্রফেশনে। আসলে খেলার লাইফে যখন প্লেয়ার ছিলাম তখন যেই লাইফটা ছিল সেটার থেকে বের হয়ে গিয়েছে অনেক লম্বা সময়, প্রায় 14 বছর। তো সেই লাইফটা এখন আর চিন্তা করি না। তো নতুন লাইফে যখন এসেছি ক্রিকেটের প্লেয়ারের বাইরে থেকে, সেখান থেকে চিন্তা করে আসলে সিলেক্টরটা যতটা না উপভোগ করতাম, নিশ্চিতভাবেই কোচিংটা তার চেয়ে বেশি উপভোগ করি। এবং অবশেষে আমি আমার জায়গায় ফিরে এসেছি, এবং এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট হতে পারে না। একটা কামব্যাক যেটা বলে, বড় রকমের কামব্যাক। মানে কোচ ছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, আবাহনীর হয়েও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলাম, এর আগে চ্যাম্পিয়নও হয়েছি। বাট হেড কোচ হিসেবে যে দায়িত্বটা পেয়েছে, নিশ্চিতভাবেই রাকিবুলরা, আমাদের প্লেয়াররা আমাকে সেই অ্যাচিভমেন্ট এনে দিয়েছে। আলটিমেটলি তাদের অ্যাচিভমেন্টের খুব বেশি পাওয়া আমি বলবো না, বিকজ গত বছরেরও চ্যাম্পিয়ন রাকিবুল আবাহনীর, তার আগের বছরও আবাহনীতে চ্যাম্পিয়ন রাকিবুল। বাট আমার জন্য একটা বড় পাওয়া অ্যাজ এ হেড কোচ চ্যাম্পিয়ন। সো কোচিংটা আমি বেশি উপভোগ করি এবং আলহামদুলিল্লাহ খুব ভালো শুরু হলো। তার মানে শুধু আবাহনী নয়, মানে রাকিবুলও হ্যাট্রিক চ্যাম্পিয়ন ডিপিএল এর বলাই যায়। রাকিবুলের প্রসঙ্গে আসবো। আরেকটা প্রশ্ন আমার জানার খুব ইচ্ছা, আমরা ব্যক্তিগতভাবে আপনার সাথে যেহেতু পরিচয় আছে জিজ্ঞেস করার চেষ্টা করেছি। একবার যদি বলতেন যে এই যে এই ঝুঁকিটা অনেকে নিতে চান না, কারণ হ্যাঁ অনিশ্চয়তা আছে নির্বাচকের চাকরিতে, কারণ সাফল্য ব্যর্থতার কিছু ব্যাপার রয়েছে, কোচিংয়েও সেম ঝুঁকিটা রয়েছে। তারপরও কী কারণে আসলে সেই পদ থেকে, কারণ তখন কিন্তু কোনো ধরনের সমালোচনা ছিল না, একটা চ্যালেঞ্জ ছিল, সমালোচনা তখনও ছিল না, সেখান থেকে কোচিং পেশায় অবতীর্ণ হয়, এটা কি কারো অনুরোধে নাকি নিজে উপলব্ধিতে এসেছেন? আমার কাছে মনে হয়, আমি কেরিয়ার যদি চিন্তা করি, সিলেকশন কখনো কোনো কেরিয়ার হতে পারে না। এটা বেসিক্যালি 4-5 বছরের একটা কেরিয়ার, যেই কেরিয়ারটা থেকে ভালো একটা রেপুটেশন তৈরি করা যায়। এবং আমি যদি এস্টাবলিশড হয়ে আমার ফ্যামিলিগতভাবে, আর্থিকভাবে সব জায়গায় সচ্ছল হই, তাহলে 4-5 বছর সিলেক্টর থাকলাম, একটা ভালো রেপুটেশন করলাম, তারপর লাইফটা চালিয়ে নিলাম। ব্যাপারটা এরকম হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে আমাদের যে আর্থিক ব্যাপারটা রয়েছে, সিলেক্টর থেকে সেই আর্থিক ব্যাপারটা এত ভালো বা হেলদি না যে আমি 4-5 বছর পরে ছেড়ে দিয়ে একদম খুব আরামে লাইফ লিড করব। সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমার কেরিয়ারের কথা চিন্তা করলে, এবং অনেস্টলি যদি বলেন শুধু আর্থিক ব্যাপার না, আমার কাছে মনে হয়েছে আমি এই 9 বছর সিলেক্টর থাকার পরে আমি যদি মাঠে কাজ করি, প্লেয়ারদের সঙ্গে সরাসরি কাজ করতে পারি, আমি বেশি উপকৃত হব, পাশাপাশি প্লেয়াররা উপকৃত হবে। বিকজ 2020-এ যখন ওরা চ্যাম্পিয়ন হয়, সেই টিমের সঙ্গে আমি সিলেক্টর হিসেবে ছিলাম। আমি তাদের সঙ্গে
মাঠে হয়তো যেতাম, মাঠে যে কোনো টেকনিক্যাল বিষয়ে কোনো স্ট্র্যাটেজিক বিষয়ে খুব বেশি কথা বলার সুযোগ পেতাম না। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি হয়তো আমার রুমে ডেকে কথা বলতাম বা তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা অন্য বিষয়। বাট ডিরেক্টলি যে কাজ করার যে ফ্রিডমটা, যে কাজ করাটা সেটা উপভোগ করতাম না। সো কোচিং বিষয়টা আমার ভিতরে সবসময় কাজ করতো। আমি খুবই ক্ষুধার্ত ছিলাম যে কোচিং করব। তো সেই সুযোগটা যখন এসেছে আমার কাছে মনে হয় এই ক্রিকেট বোর্ড, মানে রিসেন্টলি যখন বোর্ডের একটা চেঞ্জ আসলো, এই চেঞ্জের পরে আমরা দেখলাম ক্রিকেট বোর্ডে দেশি কোচদের উপর আলাদা একটা ট্রাস্ট তাদের দেখা যাচ্ছে। সালাউদ্দিন ভাইকে ইনক্লুড করা, সোহেল ভাইকে টাইগারের হেড কোচ করে দেওয়া, সারোয়ার ইমরান নারী দলের হেড কোচ ইমরান স্যারকে আবার নারী দলের হেড কোচ করে দেওয়া। সো আমাদের দেশি কোচদের উপর ওনাদের যে একটা ট্রাস্ট, সেই ট্রাস্টটা আমাকে একটা কনফিডেন্স দিয়েছে যে আমি তাহলে আবার কোচিংয়ে আসার মতো, বিকজ ভালো কাজ করলে সেটার মূল্যায়ন ক্রিকেট বোর্ড করবে, সেই বিশ্বাস থেকে কোচিংয়ে আসা। আর আমার মনে হয় যে সিলেক্টর যদি আমি থাকতাম, আমি ন্যাশনাল সিলেক্টর হওয়ার পরে আমি প্রথমেই বলেছি এই সিলেক্টরটা যদি আমি কন্টিনিউ করি, হয়তো 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছর কন্ট্রাক্ট করলাম, কন্টিনিউ করলাম, তারপরে হয়তো আবার 2 বছর রিনিউ হয় 4 বছর। 4 বছর পরে আমার এখানে থাকার ইচ্ছা নেই, বিকজ আমার কাছে মনে হয় এরপরে আমার দেওয়ার কিছু থাকবে না, বা আমার ওইভাবে মাথা থেকে আর নতুন কিছু বের হবে না। সেই জায়গা থেকে 4 বছর পরে আমি কোথায় যাব, যেটা অলরেডি পিছিয়ে গেছি কোচিংয়ের 9 বছর না থাকার কারণে। সেটা মনে এখনই একটা সময় যে ভালো কাজ করলে আমাদের ক্রিকেট বোর্ড সেই রেসপেক্টটা দিচ্ছে। সব কিছু মিলে সেই রিস্ক, আসলে রিস্ক আমি মনে করি না। আমার মনে হয় আমার ফিউচার ক্যারিয়ারের জন্য এটা একটা ভালো মুভ। অবশ্যই খুব সাহসী উদ্যোগ, আপনার খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। রাকিবুল, আপনি হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন, এর আগে খালিদ মাহমুদ সুজনের অধীনে আপনি আবাহনীকে চ্যাম্পিয়ন করেছেন, হান্নান সরকার এসেছেন দলে। দলে কী ধরনের পরিবর্তন দেখতে পেয়েছেন এবং সেটা আপনাদের চ্যাম্পিয়নশিপের জন্য কতটুকু হেল্প করেছে? না দেখেন, গত 2 বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর এবার এটা তফাৎ আছে আমাদের, কারণ গত 2 বছর আমাদের কাগজে কলমে অনেক ভালো টিম ছিল। আমরা একটা ম্যাচও হারি নাই গত বছর যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম, কিন্তু এবার আমাদের কাগজে কলমে অত বড় টিম ছিল না। বাট আমরা অ্যাজ এ টিম অনেক মাঠে অনেক এফোর্ট দিয়েছি, আর যারা প্লেয়াররা ছিল তারা অনেক কমিটমেন্ট দিয়ে শো করছে মাঠের ভিতরে, এই জন্য আমরা চ্যাম্পিয়ন হয়েছি। সো এইবারে চ্যাম্পিয়নশিপটা আসলে স্পেশাল আমাদের জন্য। আপনার এইবারের টিমে অনেক সতীর্থ ছিলেন না, তারা চলে গিয়েছেন একটা পরিবর্তিত পরিস্থিতিতে। বাজেটেরও একটু প্রবলেম ছিল, হয়তো বা কিছুটা বাজেটও কাটছাট ছিল। সব কিছু মিলিয়ে আপনাদেরকে টিম ম্যানেজমেন্ট কিংবা কোচের থেকে কী টার্গেটটা দেওয়া হয়েছিল? কারণ এবারে অনেক দলই ভালো দল করেছে। আমরা যদি বলি মোহামেডানের কথা, বেস্ট টিম করেছে, প্রাইম ব্যাংক, মানে সবাই বলতে গেলে ভালো টিম করেছে। আর যারাও একটু মাঝারি মানের টিম করেছে তারা ফাইটিং টিম করেছে। মানে সেখানে আপনাদেরকে কি টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল যদি একটু বলতেন? না দেখেন, আমার পার্সোনাল প্ল্যান ছিল, আমি যখন এটা চেঞ্জ হওয়া শুরু করলো, টিমগুলা ভালো টিম করা শুরু করলো বা আবাহনী একটু চেঞ্জ আসছে, আমার প্ল্যান ছিল আমি আবাহনীতে খেলবো। এরপরে ওখানে মোসাদ্দেক ভাই ছিল, তারপরে স্যার যখন স্যারের সাথে আমার কথা হয়, তবে আমি স্যারে বলছি স্যার আমি আবাহনীতে খেলবো, কোনো সমস্যা নেই। সো ছিল, আপস ডাউন ছিল। এবার কিন্তু আমার মনে হয় যে পারফরমেন্সটা আমরা টিম ওয়াইজ করছি এটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবং ইভেন ইন্ডিভিজুয়াল যে চিন্তা করেন আমারটা বা আর যারা পারফর্ম করছে, এটাও আমাদের খুব জরুরি দরকার ছিল পারফর্মটা করা। অবশ্যই দরকার ছিল। হান্নান সরকারের কাছে আবার যেতে চাই, আবাহনীর অফারটা পেয়ে কোচিং করার সিদ্ধান্তটা শুরু করলেন, নাকি কোচিংটা যখন শুরু করলেন তখনই আবাহনী থেকে ফার্স্ট অফারটা এলো? যখন অফারটা এলো কি কি চেঞ্জেস এনেছেন? না, অফার তো আবাহনী থেকে আসার চিন্তা আমি করিনি। অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, ক্লাবগুলো নতুনভাবে টিম গোছানো শুরু করেছে। আমি অন্য একটা বড় দলে, নামটা বললাম না, সেই দলটাও চ্যাম্পিয়ন টিমই করেছিল, রেজাল্ট পায়নি। বেশ বড় বাজেটের একটা টিম, মানে আপনি সেটা যদি ধরেই নেন, আপনি ধরে নিতে পারেন প্রাইম ব্যাংক, মোহামেডান, লেজেন্ড অফ রূপগঞ্জ, বড় বাজেটের টিম, অগ্রণী ব্যাংকও ভালো টিম করেছে। সো এরকম কোনো একটা টিমে আমি কনফার্ম ছিলাম যে আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করব। দলবদলের 15-20 দিন আগে হঠাৎ করেই আবাহনী থেকে আমার ফোন আসে যে হান্নান তুমি একটু দেখা করো বা এটা। তো আমি ওই টিমে কিন্তু অলরেডি কনফার্ম। তখন আমি পরের দিন মিট করতে গেলাম, মিট করতে যাওয়ার পরে স্বাভাবিকভাবে বললো যে হান্নান এবার আমরা একটু নতুনভাবে চিন্তা করতেছি, নতুনভাবে সব সেট আপটা করবো, তুমি একটু দায়িত্বটা নাও। তো স্বাভাবিকভাবে আমি একটা টাকার কথা বলি, এবং টাকাটা মানে এসে আমি এই ধরনের টাকা পাবো আমি চিন্তা করিনি, যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে অলরেডি এক জায়গায় কমিটেড ছিলাম। পরে আমি যখন ভালো বড় রকমের একটা অ্যামাউন্ট ডিমান্ড করি, ওনারা রাজি হয়ে যায়। তো সেই জায়গাটাই আসলে চমকটা, যে আসলে আমি চিন্তাই করি না আমি আবাহনীতে কোচিং করাবো। সো আবাহনীতে কোচিং করাবো উদ্দেশ্যে কোচিংয়ে আসা না, কোচিং করাবো এটা ডিসাইড করেছি আমি আরও ন্যাশনাল সিলেক্টর ছাড়ার 3 মাস আগে। এবং এটা মোটামুটি তখনই আমার ভিতরে ফারুক ভাইয়ের সঙ্গে, আমাদের অপারেশনস চেয়ারম্যান ফাহিম স্যারের সঙ্গে, ইভেন ফাহিম সিনা, সবার সঙ্গে আমার কথা হচ্ছিল যে আমি এটা ছেড়ে দিব, আমি আস্তে আস্তে ওই প্রিমিয়ার লিগ দিয়ে ঢুকবো। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক দলেরই কিন্তু বাজেটে কিছুটা কাটছাট হয়েছে, একটা খুব টাফ সিচুয়েশন ছিল, অনেক প্লেয়ার চলে গিয়েছে, কনফার্মেশনের অপেক্ষায় ছিল। তখন দলটা কিভাবে গুছিয়েছেন? কারণ অনেক ভালো ভালো প্লেয়ার চলে গিয়েছে, এবং তার চেঞ্জে যে প্লেয়ারদেরকে নিয়ে এসেছেন তাদেরকে কীভাবেই বা আপনি সিলেক্ট করলেন এবং তাদের কাছ থেকে বেস্টটা কীভাবে আদায় করলেন? আর যেহেতু এই যে বললাম নতুন কোচ,
পুরনো যারা ছিল তাদের সাথে সিনক্রোনাইজেশনটা কিভাবে হলো? এখানে সবচেয়ে বড় যে বিষয়টা, পুরানো প্লেয়ার যেহেতু এখানে আছে তার ব্যাপারে দিয়ে শুরু করে মোসাদ্দেক আর শান্ত আমি আসার আগেই তারা মোটামুটি কনফার্ম ছিল, এবং মোসাদ্দেক শান্ত যখন কনফার্ম তখন রাহিবুলের সঙ্গে তারা কথা বলে রেখেছিল। তো পুরানো প্লেয়ার যারা ছিল, ইভেন নাইম শেখও কথা বলা ছিল, তারা মোটামুটি একটা প্ল্যান ছিল যে কন্টিনিউ করবে। তো আমি আসার পরে যখন আমি কন্ট্রাক্টটা কনফার্ম করলাম তখন আমি বাজেটটা নিয়ে বসলাম যে আপনার বাজেট কী। সেই বাজেটটা জানার পরে আমি দেখলাম যে ওই দুইজন সঙ্গে রাকিবুলকে রেখে আমরা যদি করি আর দু একজন প্লেয়ারকে কন্টিনিউ করা টাফ। কারণ ফর এক্সাম্পল নাইম শেখ, তার যে বাজেটটা ধরা হয়েছে বা সে যে ডিমান্ডটা করেছে সেটা যদি আমি কন্টিনিউ করতে চাই তাহলে আরেক সেটে আমাকে প্যাড পরে ওপেন করতে হবে। দ্যাট মিনস একজন ওপেনার তো আর ব্যাটিং করবেন, আরেকজন ওপেনার লাগবে। তো ওই বাজেট মিলাতে গেলে আমার দুইজন ওপেনার নিতে হবে। তো নাইম শেখকে আমি কাট ডাউন করে মানে ওইখানে আমি পারভেজ ইমনকে নিয়েছি। পারভেজ ইমনের বাজেটটা নাইম শেখের চেয়ে একটু কম ছিল। পারভেজ ইমনের টাকাটার থেকে যে ওই টাকাটা যেখানে সেভ করেছে ওইটা থেকে আরেকটা ওপেনার, এবং সে দলের সেরা ব্যাটার টুর্নামেন্টে, এবং সেই পরে আমি কোমলকে নিয়েছি। অনেকেই কোমলের নাম জানে টেপনি। সো এইভাবে করে আমি বাজেটটা মিনিমাইজ করে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি, নতুন কিছু প্লেয়ার নিয়েছে বাজেটের সঙ্গে ম্যাচ করে। তো সেই জায়গাটা এইভাবে অ্যাডজাস্ট করে আমাকে টিমটা করতে হয়েছে। পুরানো প্লেয়ার আমি অবশ্যই মোসাদ্দেক শান্তর কাছে কৃতজ্ঞ, রাকিবুলের কাছে, কারণ যেই টাকা কন্ট্রাক্ট ছিল সেখান থেকে কতটা কম্প্রোমাইজ করেছে সেটা আমি জানি আর ওরা জানে। তো আমার মনে হয় যে পুরানো প্লেয়ার তারা যেভাবে ছাড় দিয়েছে, পাশাপাশি নতুন যারা এসেছে তারাও কিছুটা প্রেক্ষাপট চেঞ্জের কারণে বিপদে পড়েছে। তারা অন্য একটা টিমে কনফার্ম ছিল, সেই টিমটা তাদেরকে ছেড়ে দেওয়ার কারণেই তারা টাকাটা কমিয়ে তারপর খেলেছেন। ইমনের যে কন্ট্রাক্ট ছিল সেই কন্ট্রাক্টটা একটা জায়গায় যখন কমিয়ে দেওয়া হয়েছে তখন রাগ করেই চলে এসেছে। তো স্বাভাবিকভাবে এইভাবে করেই টিমটা গঠন করতে হয়েছে আমাকে। বাট যারাই ছিল আপনি দেখবেন ম্যাক্সিমাম প্লেয়ার, আমি যেটা বলি যে রাকিবুল 2020-এর, ইমন, মৃত্যুঞ্জয় 2022-এ যদি দেখেন কিছু আন্ডার 19-এর প্লেয়ার 2024-এর, তারা আমার উপর ট্রাস্ট থেকে এই টিমে জয়েন করেছিল। অবশ্যই রাকিবুল, একটা প্রতিযোগিতা ছিল প্লেয়ারদের মধ্যে, আপনাদের অনেক প্লেয়ার চলে গিয়েছে। আমি বলবো না যে 30 উইকেট পেয়েছেন, কীভাবে পারফর্ম করেছেন, যেভাবে পারফর্ম করেছেন আমরা সবাই দেখেছি। তবে মাঠের চ্যালেঞ্জটা কেমন ছিল? একে তো হচ্ছে যে প্রায় প্রত্যেকটা দলে, আমি যতটুকু জানি এখন অনেক দলে কিন্তু পেমেন্টটাও ক্লিয়ার করা হয়নি। অনেক ক্রিকেটারই কিন্তু খুব টাফ টাইম পার করেছেন অন্যান্য দলে, আপনি হয়তো বা গল্প শুনেছেন। এর মধ্যে মাঠের একটা পারফরমেন্স ছিল, আপনাদেরকে চ্যালেঞ্জ ছিল পারফর্ম করা। সেই চ্যালেঞ্জটা কেমন ফেস করতে হয়েছে আপনাকে? দেখেন, আমাদের টিমের পরিবেশ শুরু থেকে খুব ভালো ছিল। ইভেন আপনি যখন পেমেন্টের কথা বললেন সে ব্যাপারও আমরা ফাইনাল লাস্ট ম্যাচ যখন খেললাম, অবশ্যই তো ফাইনাল ছিল ওই দিন, ওটা শেষ করে রাতের ডিনারের সময় ডিনার হয় আমাদের টিম ডিনার, ওখানে আমাদের পুরো পেমেন্টটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর মাঠের ভিতরে আমি বলতে চাই এবার আমি 30 উইকেট পাইছি, বোলিংও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার মনে হয় এর আগেবার যখন আমি হাই উইকেটটাকে হয়েছিলাম তার থেকে এবার একটা অনেক চ্যালেঞ্জ বেশি ছিল, কারণ এবার অনেক রান হয়েছে, উইকেটগুলো ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। কারণ লাস্টবার যখন আমি হাই উইকেটটাকে হয়েছিলাম তখন আমি অনেক অড বল উইকেট পাইছি, বাট এবার আমার উইকেট আদায় করে নিতে হয়েছে। এই জন্য হয়তো আমার মনে হয় সুপার লিগে আমি আরও কিছু উইকেট পাইলে হয়তো বা আমার যে টার্গেটটা ছিল ওটা কমপ্লিট হইতো। লিগে মানে অন্য দলদের মধ্যে মোহামেডান সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল, আর বিইং আবাহনীয়ান আপনাদের টার্গেটটা ছিল মোহামেডান, কারণ এই যে স্নায়ুর যুদ্ধ, ঐতিহ্যের লড়াই, আমরা যাই বলি না কেন ঢাকা ডার্বি। কিন্তু একটা ব্যাপার, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল হয়তো বা শেষ দিকে কন্টিনিউ করতে পারেননি, তাওহিদ হৃদয় ছিল, এত বড় বড় স্টার, তাদের সাথে যখন খেলেছেন, মানে এই যে তাদের চোখে চোখ রেখে ফাইট করাটা, এইটা আসলে মানে কোচ কতটুকু উজ্জীবিত করেছেন, আপনারা আসলে নিজেদের মধ্যে কতটুকু আলোচনা করে পারফর্ম করেছেন? কারণ দেখেন, আমাদের টিমে যে প্লেয়ারগুলো ছিল সবার মাইন্ড ক্লিয়ার ছিল যে আমরা প্রতি ম্যাচে জেতার জন্য যাব। কারণ আমরা জানি আমরা প্রথমে হারার পর আমরা যে ধাক্কাটা খাওয়ার কথা প্রথমে খাইছি, তো আমরা অ্যাওয়ার হয়ে গেছিলাম যে আমাদের কী করতে হবে মাঠে। সো পরের ম্যাচ থেকে আমরা কেউ না কেউ গিয়ে তার দায়িত্ব নিয়ে, কেউ ব্যাটিংয়ে, কেউ বোলিংয়ে বা ফিল্ডিং করে ভালো ক্যাচ ধরে আমাদের ম্যাচগুলো জিতেছে। সো কোচিং পয়েন্ট অফ ভিউতে যদি বলি, স্যারের প্ল্যানও ক্লিয়ার ছিল, স্যার অত ইনভলভ হইতো না, যখন প্রয়োজন দরকার হইতো এসে কথা বলতো, যার মানে আমার সাথে হইলে আমার সাথে বা যার সাথে দরকার হইতো। সো আমরাও স্যারের সাথে শেয়ার করতাম, স্যারও আমাদের সাথে ওনার থটটা শেয়ার করতো। সো আমার মনে হয় কোচিং স্টাফরা খুব সাপোর্টিভ ছিল এবং যারা সাপোর্টিং স্টাফ ছিল সবাই। এখন নেক্সট টিম নিয়ে প্ল্যানটা কি? আপনি কি আবাহনীতেই থাকছেন? যদিও অনেক নিশ্চয়তা অনিশ্চয়তা আছে, তারপরও নেক্সট টিমটা নিয়ে, নেক্সট সিজনের টিমটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা? একদমই প্রাথমিক স্টেজে। এখন যেটা কথা হচ্ছে আবাহনীর সঙ্গে, সেটা হচ্ছে বোনাসটা কবে দিবে, কত টাকা বোনাস দেবে সেটা নিয়ে কথা হচ্ছে। বিকজ মূল পেমেন্ট যেটা বেসিক পেমেন্ট, যার সঙ্গে যেটা কন্ট্রাক্ট ছিল ফুল ক্লিয়ার। সো ওই দিনে আলোচনা হয়েছে, বোনাসটা কী হবে সেটা নিয়ে এখন আমার আলোচনা চলছে। স্বাভাবিকভাবে আজকেও রাকিবুল জিজ্ঞেস করছে যে স্যার ওইটার প্ল্যান কী, তো স্বাভাবিকভাবে আমি এখন ওইটা নিয়ে আলোচনা করছি। আর অনেস্টলি না, ফ্যাক্ট যেটা, আবাহনী এখন পর্যন্ত টিম করার ব্যাপারে ওইভাবে আগাচ্ছে না, মানে কি করবে এখন একটু সময় নিচ্ছে। বিকজ স্বাভাবিকভাবেই নতুন বছর টিম করতে গেলে আবার নতুন একটা বাজেটের বিষয় থাকে, সেটা নিয়ে একটু সময় নিতে চাচ্ছে। আর
স্বাভাবিকভাবে সেই সময় নেওয়ার সঙ্গে প্লেয়াররাও বিভিন্ন জায়গা থেকে ডিমান্ড বা অফার পাচ্ছে। আমিও সেই অফারের বাইরে না এখন, যেহেতু চ্যাম্পিয়ন হয়েছি। সো নিশ্চিতভাবে একটু সময় নিতে হবে, তারপরে দেখতে হবে যে আসলে কোথায় কীভাবে কী করি। অনেক ক্রিকেটার তাদের সাথে আপনি কাজ করেছেন, অনেক কোচ তাদের সাথে আপনি কাজ করেছেন, বোর্ডে অনেকের সাথে কাজ করেছেন, আবার এই যে ন্যাশনাল টিমে যারা আছেন, ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিক, তামিম, যখন আপনি চ্যাম্পিয়ন হলেন তারা তখন কি বললো, মানে তাদের কাছে কার কাছে কেমন রিয়াকশন পেয়েছেন যে ভাই এটা আপনি সেই এরকম একটা বাজি মেরে দিলেন, এরকম কোনো কিছু বলেছেন? না, মুশফিকের সঙ্গে আমার কথা হয়নি, তামিম আমাকে মেসেজ পাঠিয়েছে কংগ্রেস জানিয়ে, আর রিয়াদের সঙ্গে তো মাঠেই দেখা হয়েছে। তহিদ হৃদয় ফোন করে স্বাভাবিকভাবে আমি আবার তহিদের সঙ্গে হৃদয়ের সঙ্গে মজা করে বলছিলাম যে তোমাকে হারাতে পারলে বেশি মজা লাগতো, তুমি ছিল না তো এই জন্য মজাটা একটু কম পেয়েছি। স্বাভাবিকভাবে 2020-এর যেহেতু অবশ্যই। তো প্লেয়াররা সবাই আমাকে কংগ্রেস করেছে, এবং অনেকেই, মানে আমি অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এতটা রেসপন্স মানুষের কাছ থেকে পাবো সেটা চিন্তা করিনি। রাকিবুল যেটা বললো, কোচিং কিন্তু আমি খুব বেশি কিছু করিনি, আমি একটা ফ্যামিলি তৈরি করার চেষ্টা করেছি। সেই ফ্যামিলিটা হ্যাপি ফ্যামিলি, সেটা কাজ করার চেষ্টা করেছি। সেটা হয়েছে রাকিবুল কীভাবে পারফর্ম করে এই স্টেজে এসে ওকে নতুন করে আমার কিছু বলার নেই, ও জানে ও যেটা চায় সেটার ফিল্ডটা আমি তৈরি করেছি, অ্যাটমসফিয়ারটা, পরিবেশটা আমি তৈরি করে দিয়েছি, ওর প্রিপারেশন নিয়েছে। আমার ছোটো ছোটো কিছু ইনপুট থাকলে আমি সেটা দেওয়ার চেষ্টা করেছি। ঠিক একইভাবে মোসাদ্দেকের ক্ষেত্রেও তা, শান্তর ক্ষেত্রেও তা, তারা যেটাই চেয়েছে আমি সেই ফিল্ডটা ওদের তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি আমার অ্যাবিলিটির মধ্যে থেকে যতটুকু করা যায়। সো আমার মনে হয় যে ওই কোচিংটা আমি করিয়েছি, এবং দিন শেষে আমার টিমের প্রতিটা মানুষ যেভাবে আমাকে পজিটিভ রেসপন্স করেছে, বাইরে থেকেও যারা শুভাকাঙ্ক্ষী যারা, ইভেন আমার শত্রুও যারা, তারাও আমাকে কংগ্রেস জানিয়েছে। সো আমি খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। আর দিন শেষে আমার মনে হয় যে এটা আমাকে দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে। অবশ্যই, মানে দেশের ক্রিকেটে, ঘরোয়া ক্রিকেটে যখন কোনো নতুন ক্যারেক্টার মানে শুরু হয়, হান্নান সরকারের মতো একজন কোচের, তিনি তৃণমূলের ক্রিকেটের সম্পর্কে অনেক জানেন, অনেক ক্রিকেটারের সম্পর্কে তিনি একেবারে মানে তার উঠে আসার গল্পটা জানেন। তবে এরকম মানুষ যখন একেবারে কোচিং পেশায় আসেন, তখন ক্লাবের জন্য অনেক সুবিধা হয়ে যায়, প্লেয়ারদের জন্য সুবিধা হয়ে যায়। আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের আরও কথা রয়েছে এই ঢাকা লিগের পারফরমেন্স নিয়ে, ডিপিএলের পারফরমেন্স তো আমরা কথা বলবো, পারফর্মারদের নিয়ে কথা বলবো। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কলক আহমদ। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডিপিএল জয়ী কোচ, যিনি আবাহনীকে হ্যাট্রিক ডিপিএল শিরোপা জিতিয়েছেন, হান্নান সরকার, এবং একই সাথে আছেন রাকিবুল হাসান, যিনি কিনা ডিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী, এবং তিনি কিন্তু অনূর্ধ্ব 19 যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আমরা এর আগে কথা বলেছি, প্রথম অংশে কথা বলেছি হান্নান সরকারকে নিয়ে, বেশি একটু ক্রিকেটারের নজর দিতে চাই। আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মাররা আন্তর্জাতিক ক্রিকেটে উপেক্ষিত, নাকি তারা আসলে সুযোগ পেয়েও থাকেন নিষ্প্রভ? আমরা এই কোশ্চেনটা ছুড়ে দিতে চাই রাকিবুল হাসানকে, যে রাকিবুল হাসান, আপনার কথাই ধরুন, আমরা যদি কেস হিসেবে দেখি যে আপনি 2019-এ দলকে চ্যাম্পিয়ন করেছেন, তার পরের যে ওয়ার্ল্ড কাপটা ছিল সেখানে আপনি অধিনায়ক হিসেবে ছিলেন, তবে 2019-এ যে পারফর্মটা করেছেন আমরা দেখেছি, ওই সময় যশস্বী জয়সওয়াল ছিলেন, বিষ্ণয় ছিলেন, তারা কিন্তু নট অনলি টি20, তারা টেস্টও খেলে ফেলেছেন, কিন্তু সেখানে আপনার এখনও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয়নি, যা খেলেছেন এশিয়ান গেমসেই খেলেছেন টি20টা। মানে এইটাকে আপনি উপেক্ষা বলবেন, নাকি এটা আসলে মানে দুর্ভাগ্য বলবেন? আমি অ্যাকচুয়ালি আসলে বলতে চাই রিজিক অনেক বড় একটা ব্যাপার। আমি তো ন্যাশনাল টিমের সাথে একটা টি20 সিরিজও ছিলাম, একটা ওয়ানডে সিরিজও ছিলাম, বাট আনফর্চুনেটলি আমার খেলা হয় নাই। আমি এই জিনিসটাতে বিশ্বাস করি অনেক, যে রিজিকে যদি না থাকে তাহলে হবে না। বাট আমার হাতে যেটা আছে, যেটা আমার নিজে কন্ট্রোল করতে পারবো, পারফরমেন্স করা, তো সেটাই করে যাচ্ছি। যখন আমার সুযোগ আসবে বা রিজিকে থাকবে ইনশাল্লাহ, তখন আমি আমার শেপটা দিয়ে চেষ্টা করবো সেটা পারফরমেন্স করার। কিন্তু যাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, তারা যখন আইপিএলে পারফর্ম করে, তারা যখন ইন্টারন্যাশনাল ম্যাচে পারফর্ম করে, তখন কি একটু খারাপ লাগা কাজ করে কিনা? একটু হয়, বাট তারপরেও চিন্তা করি যে নিজেকে সবসময় প্রিপেয়ার রাখার, বা যে প্ল্যাটফর্মগুলোতে সুযোগ পাচ্ছি সেগুলোতে পারফর্ম করে কীভাবে সবসময় টপে থাকা যায়, যেন যখন আমার সুযোগ আসবে, কল আসবে, আমি যেন ওদের মধ্যে পারফরমেন্স করতে পারি ইন্টারন্যাশনাল লেভেলে। অবশ্যই। হান্নান সরকার, আপনার কি বলার আছে এই ব্যাপারে? আমরা অনেক সময় আফসোস করি যখন তারা ভালো খেলে, মানে যাদেরকে আকবর, রাকিবুলরা হারিয়েছে, চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ ওই একটা ম্যাচই তো, কিন্তু তারপরে তারা যেভাবে এগিয়েছে, আমাদের ক্রিকেটাররা প্যারালালি আগায় না। আমরা কিন্তু এরকম অনেক সময় প্রশ্ন করি, অনেক সময় অনেকে এড়িয়ে যায়, অনেকে বিরক্ত হয়, অনেকে হতাশা প্রকাশ করে। আপনার কি বলার আছে, কেন বাংলাদেশের যারা আছেন তারাও চ্যাম্পিয়ন ক্রিকেটার, এই যে আমার সামনে একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার বসা, তারা কেন তাদের থেকে রেসে পিছিয়ে যাচ্ছেন? এটা আসলে অনেক লম্বা ডিসকাশনের বিষয় এবং অনেক বড় একটা আলোচনার বিষয়। রাকিবুল এখানে বসা, আকবর রয়েছে, তাদের ক্যাপ্টেন ছিল,
এই দুজনের ডেবু হয়নি। বাকি আপনি কিন্তু ওই ব্যাচের আবার বাকি প্রায় হৃদয়, প্রায় ইমন, 10 জনের মতো, হ্যাঁ, 10 জনের মতো অলরেডি শরীফুল সবারই হয়েছে। প্রায় 10 জনের মতো, তানজিম সাকিব থেকে শুরু করে 10 জনের মতো ডেবু হয়ে গিয়েছে। বিষয়টা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলাটাই না, আমি বলতে চাচ্ছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করা, ডোমিনেট করা, যেটা জাসওয়াল করছে। মানে ওই ফিলটা কিন্তু আমাদের প্লেয়াররা এখনও দিতে পারেনি যে আমি ডোমিনেট করবো, আমি ইন্টারন্যাশনাল বেস্ট পারফর্মার হবো, যেটা জাসওয়াল প্রমাণ করেছে। এখন আপনি জাসওয়ালকে এক্সাম্পল হিসেবে দিলেন, আর দুইটা প্লেয়ারের নাম বলতে পারবেন? যেটা রাকিবুল বলতে পারবে, আপনি বলতে পারবেন না, আমি হয়তো দুইজনের নাম বলতে পারি। সো একটা ব্যাচ থেকে বেসিক্যালি একটা বা দুইটা প্লেয়ার এরকম বের হয়ে আসবে, যেটা এখন তৈরিদের নাম আমাদের ওই জায়গাটায় আমরা অনেক সময় চিন্তা করি হোয়াইট বল ক্রিকেটে, স্পেশালি টি-20 এবং ওয়ানডেতে। সো কিছু কিছু নাম রয়েছে, বাট এস্টাবলিশমেন্টটা সেটা হয়তো সেভাবে এখনো হয়নি। সো রাকিবুল দুইটা ট্যুর করেছে, একটা ওয়ানডে এবং একটা টি-20 মেইন টিমের সঙ্গে, ন্যাশনাল টিমের সঙ্গে, কিন্তু ডেবু হয়নি। কিন্তু ডেবু হলে আমি খুশি হব না, আমি ডেবুর ক্রিকেটার চাই না, আমি চাই ওই ক্রিকেটার যে 8-10 বছর ডোমিনেট করে খেলবে। এখানে একটা মানে ইন্টারনাল একটা প্ল্যান, মানে স্ট্র্যাটেজি আপনি বলতে পারেন, সেটা হলো সাকিব যতদিন ছিল অনেক প্লেয়ারই কিন্তু কেরিয়ার ওইভাবে এক্সপোজ হতে পারেনি। আপনি ফর এক্সাম্পল নুরুল হাসান সোহান, বাংলাদেশের বেস্ট কিপার আমরা সবাই বলি, কিন্তু মুশফিক যতদিন কন্টিনিউ করছে সেখানে সোহানের জায়গাটা সেভাবে হয়ে উঠছিল না। সো রাকিবুল যেটা হয়েছে, আপনি যখন ওইখানে সাকিব খেলে, যদি একজন স্পিনার খেলে সাকিবই খেলে লেফট আর্ম, তো সাকিব এখন নেই, এখন কিন্তু আবার রিশাদ ওই জায়গাটা দখল করেছে হোয়াইট বল ক্রিকেটে। নাসুম কিন্তু টিমের সঙ্গে আছে কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না। সো এই কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার রয়েছে, বাট হ্যাঁ আপনি বোলিং কম্পিটিশনে রাকিবুল হয়তো সেই জায়গায় কিছুটা চ্যালেঞ্জ ফেস করেছে, বাট স্টিল ও প্রসেসের মধ্যে রয়েছে। আমি আসলে ওই 1-2 ম্যাচের প্লেয়ার হিসেবে রাকিবুলকে দেখতে চাই না, রাকিবুল না যেই খেলুক, আমি চাই যে 8-10 বছর সে নিজেকে স্টাবলিশ করে সেই জায়গাটা কন্টিনিউ করবে। সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের যেই আপনি বললেন জাসওয়ালের মতো প্রমাণ করার যে বিষয়টা, আমার মনে হয় আমাদের প্রসেসটাতে কিছু কাজ করার জায়গা রয়েছে। আমরা মানে আচ্ছা ঠিক আছে, আমরা ইন্ডিয়ান কিংবা অন্য কোনো প্লেয়ারদের কথা বাদ দিয়ে আমাদের দেশে রাকিবুল হাসান, আজকের গরম খবর যে রাকিবুল হাসান, আকবর ওনারা ইমার্জিং টিমে ডাক পেয়েছেন। এখন আপনিই বলেন যে তাদের মতো আমি বলবো যে পারফর্মার, মানে প্রুভেন পারফর্মার এখনও কি ইমার্জিং টিমে আসলে, মানে অন্ততপক্ষে এই টিমেও তো অ্যাটলিস্ট খেলা যেত, কারণ ওদেরকে যদি আমরা অ্যাটলিস্ট ওই জাতীয় দল নিচে লেভেলে আমরা যদি ইন্টারন্যাশনাল ম্যাচগুলো এক্সপিরিয়েন্স দিতে পারতাম, এটা আমরা সবাই বলি। এখন সেটা হচ্ছে, হয়তো বা কদিন আগে হতো না, এটা যদি বেশি দেওয়া যেত তাহলে ভালো হতো। কিন্তু ইমার্জিং টিমটা কি আসলে রাকিবুল হাসানরা ডিজার্ভ করেন কিনা? আপনি একটা জিনিস জানেন কিনা আমি জানি না, ইমার্জিং টিম কিন্তু কোনো এজ ব্যারিয়ার নেই। মানে আগে 2 বছর আগে যেটা ছিল ইমার্জিং টিম আন্ডার-23 ধরা হতো, এখন কিন্তু ইমার্জিং টিমটার কোনো এজ ব্যারিয়ার নেই, সেক্ষেত্রে এটা ওপেন স্পেস। এখন আপনি দেখেন এই টিমে লেফট আর্ম স্পিনার রাখা হয়েছে তানভীরকে, স্বাভাবিকভাবেই রাকিবুল এবং তানভীরের মধ্যে যে কোনো একজনই থাকবে, দুজন দুই জায়গায় থাকবে, সেটাই কিন্তু হয়েছে। সিলেক্টররা এই মুহূর্তে তানভীরকে মনে করেছে এই টিমে খেলাবে, রাকিবুলকে মনে করেছে এসপি। সো আমার মনে হয় এইভাবে যদি ইমার্জিংয়েও খেলে আর এই টিমেও খেলে, দ্যাটস ফাইন। নিশ্চিতভাবে এই পারফরমেন্সটা সিলেক্টররা ক্লোজলি অবজার্ভ করবে, তানভীর এই টিমে কেমন করছে, রাকিবুল ইমার্জিংয়ে কেমন করছে, সেখান থেকে আবার সোয়াপ হতে পারে। সো আমার মনে হয় যে এই ধরনের ইভেন্টগুলো যদি কন্টিনিউ হয় বা টুর্নামেন্টগুলো বা সিরিজগুলো যদি কন্টিনিউ হয়, তাহলে নিশ্চিতভাবে কম্প্যারিজনের জায়গাটা আরও ওপেন হয়ে যাবে। ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আমাদের এই জাজমেন্টগুলো করে আমরা ওই স্টেজের জন্য কন্টিনিউ নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ওই জাজমেন্টটা করা যাবে প্রপার ওয়েতে, ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারে তারা কেমন করে। অবশ্যই রাকিবুল, আমরা অনেককেই দেখি যে লিগে পারফর্ম করছেন, কিন্তু তারা যখন জাতীয় দলে ডাক পান, অনেক সময় ইন্টারন্যাশনাল যে মেজাজ আছে সেটা ওনারা কিপ আপ করতে পারেন না, অনেকেই খুব বাজে পারফর্ম করেন, আবার তাদেরকে 1-2টা ম্যাচ খেলে বাধ্য হয়। আমরা পারভেজ জীবনের কথা, আপনার দলের বেস্ট পারফর্মার, বেস্ট ব্যাটার পারভেজ জীবন, অথচ সেই বেস্ট ব্যাটার অনেক দলে মানে সুযোগ পেয়েও মানে তাকে সুযোগ দেওয়া হয়নি, তিনি দলে ছিলেন, তাকে ব্যাটিংয়ে নামানো হয়নি, যখন নামিয়েছেন চেষ্টা করেছেন পারফর্ম করার। মানে এই জিনিসগুলো মানে যদি সুযোগ পেতেন আপনারা, অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল যেটাই হোক, আপনারা কতটুকু ডিটারমাইন্ড যে এটা পারফর্ম করতে পারবেন? হ্যাঁ দেখেন, আমরা যারা আছি সব প্লেয়াররাই চাই ওই লেভেল লিগে টপ পারফর্ম করার, এটার ব্যতিক্রম কেউই না, আমি না ইমনও না। তো আমার মনে হয় ইমনের কথা যখন বলছেন, আমি বলতে চাই ইমন বাট গত 2 বছর ধরে অনেক ভালো শেপে আছে আর ফেয়ারলেস ক্রিকেট খেলে, আর ও যেই সুযোগগুলো এখন পাচ্ছে হয়তো বা একটু একটু করে ও সুযোগ কাজে লাগানোর চেষ্টা করতেছে, আমার মনে হয় ওকে আরও সুযোগ দেওয়া উচিত, আমার মনে হয় ও ভালো করবে। আপনার কবে নাগাদ মানে এই সুযোগগুলি আপনি পাচ্ছেন, এটা আপনার মানুষের মনে তো একটা জেদ কাজ করে, হান্নান ভাইয়েরও একটা জেদ কাজ করেছে যার কারণে তিনি সাফল্যটা পেয়েছে। আপনার মনে এই জেদটা কবে, এইবারে যে টপ উইকেট টেকার হলেন, এই জেদটা কি রাকিবুল হাসানের ক্ষেত্রে কাজ করছে কিনা? আমার ক্ষেত্রে বলবো, আমি যে ডোমেস্টিক টুর্নামেন্টগুলো আছে বা স্পেড যে টুর্নামেন্টগুলো আছে বা এই টিমের সুযোগগুলো আছে সেইগুলোতে টপ পারফর্ম করাই আমার কাজ। চেষ্টা করি সবসময় টপ পারফর্ম করে সবসময় নোটিস মানে লেভেল টপে থাকার, যেন সবাই আমাকে নোটিস করে সবসময়। কম্পিটিটর তো অনেক, রিশাদ আছেন, তানভীর আছেন, তাদের সাথে যদি আপনার ওই প্রতিযোগিতাটা হয়,
তাদেরকে আপনি পিছনে ফেলতে পারবেন কিনা, সেই জন্য আপনার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স নিয়ে কতটুকু কাজ করছেন? দেখেন, আমি কম্পিটিটর ভাবি না, কারণ সবাই সবার জায়গা থেকে সেটা দেওয়ার চেষ্টা করে। তো আমি আমার যে স্ট্রেংথ, আমার বোলিংয়ের যে স্ট্রেংথ, এটা তানভীর ভাইয়ের সাথে মিলবে না বা হারিসের সাথে মিলবে না। তো আমারটার উপরে আমার অনেক ফোকাস করতে হয়, কীভাবে আমি আমার ওয়েতে পারফর্ম করবো। সো ওটাতেই ফোকাস বেশি। আমি চাই সবাই পারফর্ম করুক, তাহলে একটা হেলদি কম্পিটিশন তৈরি হয়। সো আমি এটাই দোয়া করবো যেন যারা যখন সুযোগ পাচ্ছে, খেলতেছে ন্যাশনাল টিমের হয়ে বা এই টিমের হয়ে, তারা ওইখানে পারফর্ম করুক, আর আমি আমার জায়গায় যেখানে সুযোগ পাচ্ছি সেখানে ভালো পারফর্ম করতে পারি। অবশ্যই। আমি হান্নান ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের এখন একটা প্ল্যানিং দাঁড়িয়েছে, অনেকে বলেন যে সিস্টেমে ভালো প্লেয়ার নেই, প্লেয়ার আছেন তবে ইন্টারন্যাশনাল পারফর্ম করার মতো ভালো প্লেয়ার নেই। এইটা করার জন্য আমাদের কি করা উচিত, যাতে আমরা এটা না বলি যে আরে আমাদের ঘরোয়া ক্রিকেটের বাদ, কিন্তু সেখানে ইন্টারন্যাশনাল ইয়েতে গিয়ে পারফর্ম করতে পারেন না। এইটার থেকে বের হওয়ার জন্য আমাদের কি করা উচিত? সিম্পল, নিজেদেরকে আপগ্রেড করতে হবে। রাকিবুল আজকে 3-4 বছর যাবৎ এইচপিতে আছে। জি, রাকিবুল লেফট আর্ম স্পিনার, অর্থোডক্স স্পিনার বা ফিঙ্গার স্পিনার যেটাই বলি। রাকিবুল গত 3 বছর এইচপিতে কোনো স্পিন কোচ পায়নি। রাকিবুল যে জায়গায় ছিল সেখানেই আছে, সেখানে পারফর্ম করে ডোমেস্টিকে পারফর্ম করেই যাচ্ছে। ইন্টারন্যাশনালে খেলতে গেলে যে ওকে আরও ডেভেলপ করতে হবে, সে আপগ্রেডেশনটা কোথা থেকে করবে? নিশ্চিতভাবে এইচপিতে করার উচিত ছিল, সেটা করার সুযোগ পায়নি। সো আমাদের ওই জায়গাটাই কাজ করার জায়গা, ন্যাশনাল টিম কাজ করার জায়গা না। ন্যাশনাল টিম হলো রেজাল্টের জায়গা। ন্যাশনাল টিমে যাওয়ার আগে যত আপগ্রেডেশন নিজেদেরকে যত পলিশ করে উপরে নিতে হবে, ইন্টারন্যাশনাল অ্যাটমসফিয়ারের জন্য রেডি করবে, সেটাই হলো ওই নিচের কাজটা, যেটা হলো এসপি বলি বা এ টিম বলি বা টাইগার বলি। এ টিমও বেসিক্যালি রেজাল্ট ওরিয়েন্টেড চিন্তা করা যেতে পারে, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। সো আমার মনে হয় যে এইচপিতে গত 3 বছর যেটা হয়েছে, সেখান থেকে এইবার একটু বের হয়ে এসেছে। এবার আমি যতটুকু জানি এইচপি ক্যাম্পে আরশাদ, পাকিস্তানি স্পিনার, সে জয়েন করছে একজন স্পিন কোচ। আমার মনে হয় রাকিবুল এখন ইমার্জিং খেলছে, যদি এইচপি স্কোয়াডে থাকে হয়তোবা স্পিন কোচের কাছ থেকে কিছুটা নতুন টোটকা পাবে, যেটা হয়তো তাকে আরও উপরের দিকে নিয়ে যাওয়া কাজে লাগবে। সো আমার মনে হয় কাজ করার যে জায়গাটা, সেইখানে যদি আরও মনোযোগ দেওয়া হয়, ন্যাশনাল টিম না, ন্যাশনাল টিমে সবার নজর থাকে, প্লেয়ার রেডি করার জায়গাটা হলো নিচে, যেখানে এইচপি বা টাইগার বা এই টিম আমরা যেটি বলি, ওই জায়গাটায় প্রপার কাজ যদি করা হয়, প্লেয়াররা রেডি হয়ে যাবে। আমরা রেডি না হয়ে উপরে যাওয়ার প্লেয়ারদের যে প্রবণতা ছিল, সেটার কারণেই বারবার ফেল করেছে। আমরা মাঝখানে 2 বছর আগে এই টিমের প্রোগ্রাম ছিল না, সেগুলো আবার চালু হয়েছে। সো এরকম অনেকগুলো কাজ রয়েছে, বাট আমি এইচপি যে জায়গাটা রয়েছে সেটাতে আমি আলাদাভাবে একটু বলতে চাই। এই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে প্লেয়ারদেরকে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার তৈরি করতে হবে। অবশ্যই। মানে এতদিন যেটা হয়নি, এইচপি টিম, এ টিম কিংবা বাংলা টাইগার্স, মানে যে টিমগুলো রয়েছে সেগুলোর আস্তে আস্তে কাজগুলো বাড়ছে, ইমার্জিং টিমের কাজগুলো বাড়ছে। আশা করি পাইপলাইনে দারুণ কিছু প্লেয়ার আসবে, অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে না, আমরা পারফর্ম পাচ্ছি। তবে সেই পারফর্মাররা আমাদের জাতীয় দলকে কতটুকু শক্তিশালী করবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা বিরতি নিচ্ছি, আরেকটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরে এলাম ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে স্টুডিওতে আছেন হান্নান সরকার এবং রাকিবুল হাসান। আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট নিয়ে, দেশের ঘরোয়া ক্রিকেট নিয়ে এবং ক্রিকেটের কাঠামো নিয়ে। আমরা কথা বলতে চাচ্ছি আমাদের যে সার্বিক ক্রিকেটটা রয়েছে, কারণ আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সাথে আমরা টেস্ট সিরিজে ড্র করেছি। সব কিছু মিলিয়ে দর্শক একটা ভাটা পাওয়া যাচ্ছে, মাঠে দর্শক আসছে না। স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান তিনি তো নেই, নানা কারণেই নেই। তামিম ইকবাল অসুস্থতা থেকে দ্বিতীয় জীবন পেয়ে ফিরেছেন, কিন্তু তিনিও তো খেলছেন না। সব কিছু মিলিয়ে দেশের ক্রিকেটে তারকার একটা সংকট রয়েছে, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে। হান্নান সরকার, মনে কি হচ্ছে যে দেশের ক্রিকেটে এই যে ধরেন আমরা জিম্বাবুয়ের সাথেও ড্র করলাম, আমাদের উপর অনেক প্রেশার ছিল, শ্রীলঙ্কা সিরিজের আগে অ্যাটলিস্ট এইটুকু যদি কনফিডেন্স আমরা গেইন করতে পারতাম, সেখানে পিছিয়ে গেলাম। এতে কি আস্তে আস্তে দর্শক একটু আগ্রহ হারাচ্ছে কিনা? হারাচ্ছে সেটা দেখাই যাচ্ছে, কারণ আমরা স্পন্সরের কাছ থেকে যেভাবে রেসপন্স পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছি না। স্বাভাবিকভাবেই মানে মানুষ যেভাবে ক্রিকেট নিয়ে চিন্তা করতো, যেভাবে একটা হাইপ ছিল, সেটা থেকে কিছুটা তো ব্যাকফুটে চলে গেছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তার সঙ্গে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম টেস্টে হারার পরে মানুষের আরেকটা বিরূপ প্রতিক্রিয়া তো দেখাই গিয়েছে। বাট সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কাজগুলোই করতে হবে। এটা হয় আসলে, আপনি ওয়ার্ল্ডের অন্যান্য টিমও দেখবেন, পাকিস্তানে যখন একটা বড় গ্রুপ মুভ করেছে বা সরে গিয়েছে, শ্রীলঙ্কার ক্ষেত্রে আমরা দেখেছি 2-3 বছর ওই একটা পরিবর্তনের যে সময়টা, সেখানে একটু ধাক্কা লাগে। সেই ধাক্কাটাকে কত তাড়াতাড়ি রিকভারি করে যায় সেটাকে দেখতে হবে। আপনি সাকিব, তামিম বা মুশফিক, রিয়াদ, মাশরাফি থাকা অবস্থায় সে মানে ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার থাকে।
সো ব্র্যান্ড ভ্যালুর কারণে কিন্তু স্পন্সর আসে, দর্শক আসে, সব কিছুর চাহিদা থাকে। তো ব্র্যান্ডের জায়গা থেকে সাকিব তামিম না থাকাটা কিছুটা তো ব্র্যান্ডে আমাদের ইফেক্ট পড়েছেই। তো সেই ব্র্যান্ডটা আবার রিএস্টাবলিশ করার জন্য আমার মনে হয় যে যারা সিনিয়র এখন টিমে রয়েছে, যারা 10 বছর যাবত খেলছে, সেটা শান্ত হতে পারে, লিটন হতে পারে, মানে এই ধরনের প্লেয়ার যারা রয়েছে তাদেরকে আরেকটু স্টাবলিশ করতে হবে, আরেকটু কনসিস্টেন্ট পারফরমেন্স করে সেই জায়গায় ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে হবে। একটা সবচেয়ে বড় বিষয় আপনি দেখবেন মুস্তাফিজ, সাকিব এই দুজন আইপিএল খেলার কারণে আলাদা একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয়েছিল। সো পিএসএল এবার রিশাদ এবং নাহিদ যদি সেই ধরনের পারফর্ম করতে পারে, ওই ব্র্যান্ড ভ্যালুটা কিছুটা আবার রিগেইন করা শুরু করবে। সেটা ইন্ডিভিজুয়াল 2-3 পারফরমেন্স দিয়েই কিন্তু করা যায়। তো আমার মনে হয় এই জায়গা এসব জায়গাগুলোতে যত তাড়াতাড়ি আমরা কামব্যাক করতে পারি। আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে রয়েছি, অনেকেরই বিকল্প আমাদেরকে খুঁজতে হচ্ছে কিংবা আগে থেকে প্রস্তুত করে রাখতে হচ্ছে, সেটা মাহমুদুল্লাহ রিয়াদ হোক, মুশফিকুর রহিম হোক। এইখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্রিকেটারদের জন্য, তারা কি এটা উপলব্ধি করতে পারছেন? কারণ আপনি তো তাদেরকে কাছ থেকে দেখেছেন, অনেকের সম্পর্কে জানেন, অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক। তারা কি এটা উপলব্ধি করতে পারছেন যে এটা তাদের সামনে সেরা সুযোগ নিজেদেরকে ব্র্যান্ড অফ ক্রিকেট হিসেবে উপস্থাপন করা? কারণ লিটন দাস সম্ভবত সেই সুযোগটা হারিয়ে ফেলছেন, মানে অন্যরা কি সেটা উপলব্ধি করতে পারছেন কিনা? কিছুটা হচ্ছে রিয়েলাইজ করছে না তা না। আপনি এবার প্রিমিয়ার লিগে যখন কন্ট্রাক্ট করতে যাওয়া হয়েছে তখনই তারা দেখেছে তাদের কন্ট্রাক্টে যেভাবে তারা চিন্তা করেছিল সেই ডিমান্ডটা পাচ্ছে না। এটা একটা ধাক্কা। স্পন্সর যারা ছিল বিভিন্ন ব্যাট কোম্পানি বলি বা আমরা ইয়েগুলো, সেখান থেকে একটা ধাক্কা খাওয়া শুরু করেছে। যেভাবে অ্যাড ছিল, মানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে তাদের অ্যাক্টিভিটিসের রিটার্ন ছিল, সেটা থেকে একটু ধাক্কা খাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ধাক্কাটা খাওয়া শুরু করেছে, নিশ্চিতভাবে রিয়েলাইজেশনটা আসছে। আমি সেটাই বলছিলাম যে ব্র্যান্ড ভ্যালুটা তাড়াতাড়ি আবার বাড়াতে হবে। সেই বাড়ানোর জন্য যেটা করতে হবে একটাই কাজ, ক্রিকেট মাঠে পারফর্ম করা। সেই পারফরমেন্সটা আবার সেটাকে ফিরিয়ে আনতে পারবে। সো রিয়েলাইজেশন আসছে, সঙ্গে আমাদের ক্রিকেট বোর্ডের কিছুটা কোঅপারেশন লাগবে। ডিফারেন্ট ফরম্যাটে ডিফারেন্ট প্লেয়ারদেরকে কীভাবে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটা তাদের সঙ্গে একটু কোঅর্ডিনেশন বা জেলিংটা যদি বাড়াতে পারে, আমি শিওর যে সেটা রিকভার করা সম্ভব। আচ্ছা, অবশ্যই। রাকিবুল, আবাহনী মোহামেডান ম্যাচ হচ্ছে, অনেক ভালো ভালো ম্যাচ হচ্ছে ডিপিএলে, কিন্তু মাঠে এরকম দর্শক হয় না। একেবারে খুব পরিচিত মুখ যারা প্রত্যেকটা ম্যাচে আসেন। আবাহনী যার সাথে খেলুক, আবাহনী গাজী গ্রুপের সাথে খেলুক, ওই সমর্থকরা আসবেন, মোহামেডানের সাথে খেলুক, ওই সমর্থকরা আসবেন। নতুন কিন্তু কোনো সমর্থকরা আসেন না। আমাদের ঘরোয়া ক্রিকেটটা, মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা এখন আস্তে আস্তে একটুখানি মানুষ হয়তো বা বিমুখ হয়ে যাচ্ছে, কিন্তু ঘরোয়া ক্রিকেটটা বরাবরই দৃষ্টির অন্তরালে থাকে। সেখানে কেমন খেলা হয়, কী খেলা হয়, অনেকে জানেনই না। অনেকে বিকেএসপিতেও যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করে না, মিরপুরেও আসেন না। এটা কি অনেক সময় খারাপ লাগে কিনা? কারণ আপনারা ডিপিএলে পারফর্ম করছেন, এই যে এতগুলো উইকেট পেলেন, অনেক মানুষও কিন্তু জানে না। এই জিনিসটা খারাপ লাগে কিনা অনেক সময়? একটু খারাপ লাগে, বাট আমার মনে হয় দর্শকের আসা উচিত, কারণ ডিপিএলে অনেক ভালো ভালো খেলা হয়, কারণ অনেক ক্লোজ গেম হয়, এবারও হয়েছে। আমার মনে হয় যখন এই টেলিকাস্ট করছিল টি স্পোর্টস, এবার অনেক অনেক মানুষও দেখছে। এমন আমি 2-1টা খেলা যখন হাইলাইটস দেখতে গেছি তখন দেখছি যে 18,000 20,000 মানুষও দেখছে। সো আমি চাইবো যে মানুষগুলো যারা টিভি দেখছে তারা যদি মাঠে আসে, আমার মনে হয় মজা পাবে, কারণ ডিপিএলে অনেক ভালো ভালো খেলা হয়। অবশ্যই। এবং আরেকটা ব্যাপার যে আপনি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছেন, কিন্তু এখনও দেখা যায় আমরা ন্যাশনাল টিমের স্টারদেরকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু সিস্টেমে যারা আছেন কিংবা পাইপলাইনে যারা আছেন, তাদেরও দিকে একটু নজর দেওয়া উচিত কিনা? সেটা বোর্ডের হোক, সেটা সমর্থকদের হোক, সেটা স্পন্সরদের হোক, এটা আপনি কখনো ফিল করেন কিনা? ইভেন বিপিএলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই মূল্যটা আপনারা পান না। না দেখেন, আপনার সাথে আমি কিছুটা সহমত, কারণ বাইরের দেশে যে প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ারগুলো দেখেন, ওদের পাইপলাইন প্লেয়ারদেরকে কিন্তু অনেক হাইলাইটস করা হয়, মিডিয়া থেকে শুরু করে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে সবাই হাইলাইটস করে। তো ওই ক্ষেত্রে আমাদেরটাও একটু কমই আছে। সো আমি চাইবো ওই জায়গা থেকে যেন আমাদের যে পাইপলাইনের প্লেয়াররা আছে, যারা পারফর্ম করতেছে বা আসবে আপকামিং, তাদের প্রতি সবার একটু হাইলাইটস করা, যাতে ওই ভাইবটা সেও পায়, যেই ভাইবটা ইন্ডিয়ান প্লেয়াররা পায় বা অস্ট্রেলিয়ার প্লেয়াররা পায়। অবশ্যই। হান্নান ভাই, আসলে ঘরোয়া ক্রিকেটের প্রতি মানুষের এই বিতৃষ্ণাটা কি এই কারণে হয়ে আছে? মানে কারণ বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট নিয়ে অনেক অভিযোগ আসে, অনেক সময় মাঠের বাইরের ক্রিকেট, প্রভাব বিস্তার, আম্পায়ারিং নিয়ে কিছু বিতর্ক থাকে। এবারও কিছু বিতর্ক ছিল। এই যে যেই ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিক সময় কিংবা ঘটছে, এর আগে ঘটে এসেছে, সেগুলো কি ক্রিকেটকে কিছুটা হলেও কিংবা ঘরোয়া ক্রিকেটকে কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ করে কিনা কিংবা পিছিয়ে দেয় কিনা? সোশ্যাল মিডিয়ার অনেক বড় ভূমিকা এখানে। আপনি দেখবেন ইন্ডিয়ান ক্রিকেটে অনেক কিছু ভুল হয়, অনেক কিছু রাগ ডাক দেওয়ার মতো ঘটনা আছে। সেটা ইন্ডিয়ান মিডিয়া কিন্তু সেভাবে নেগেটিভ বিষয়টা হাইলাইট করে না। তাদের সেটা সেই সাপোর্টটা কিন্তু বিসিসিআই পায়।
আমাদের ক্রিকেট বোর্ডকে সাপোর্ট আমরা কতটুকু করছি। আপনি মিডিয়ার মানুষ, সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছে, এখন সোশ্যাল মিডিয়া সবাই ফলো করে। সোশ্যাল মিডিয়ার বাইরে ক্রিকেট না, সোশ্যাল মিডিয়ার বাইরে দেশ না। সোশ্যাল মিডিয়া খুবই অ্যাক্টিভ এবং সোশ্যাল মিডিয়াটা প্রয়োজন, এখন সময়ের দাবি। একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা দেশ চেঞ্জ হয়ে যায়, সেটা আমরা দেখলাম। সো আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়াকে ইগনোর করার কোনো সুযোগ নেই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছে তারা আমাদের ক্রিকেটটার কতটুকু ভালো চাচ্ছি আমরা, সেই জায়গাটা একটু চিন্তা করার সুযোগ রয়েছে। আপনাকেও চিন্তা করার সময় দিচ্ছি। আমি জানি প্রোগ্রাম শেষের দিকে সোশ্যাল মিডিয়া আমরা একটু পজিটিভ বিষয়, আমাদের অবশ্যই সময় আছে, আপনি যদি বলতে চান বলতে। আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় আমরা পজিটিভ বিষয়গুলোকে আরেকটু পজিটিভভাবে যদি হাইলাইট করতে পারি, সাধারণ মানুষ সেটা থেকে পজিটিভ মানসিকতা আনবে। আপনি যে কোনো কাজেরই, আপনি যে কোনো কাজ, একটা ভালো একটা খারাপ, ওই একই কাজের মধ্যে দুইটা জায়গা খুঁজে পাবেন। আপনি নেগেটিভটাকে যদি হাইলাইট করেন, নেগেটিভটা আস্তে আস্তে হাইলাইট হতে হতে মানুষের কাছে নেগেটিভভাবে ছড়িয়ে পড়ে। এটা পড়তে পড়তে যে পজিটিভ কাজটা ছিল, সেই পজিটিভ কাজটা ঢাকা পড়ে যায় এবং পজিটিভ বিষয়টাকে আমরা তখন আর করার ইন্সপিরেশন পাই না। এটা আজকে ফর এক্সাম্পল ফারুক ভাইয়ের যে বিষয়টা আলোচনা এসেছে, বোর্ড প্রেসিডেন্ট একটা অ্যামাউন্টের কথা বলা হয়েছে ব্যাংক ট্রান্সফারের বিষয়ে। এটা পজিটিভ নেগেটিভের চেয়ে আপনি দেখবেন পজিটিভ বিষয়টা কিন্তু বেশ ভালো মতোই ছিল। একটা জায়গায় রেট পাচ্ছে, আমি আমার টাকা, আমি একটা ব্যাংকে আমি 10 টাকা রাখলাম, সেখানে আমি 10 টাকায় যদি মাস শেষে 12 টাকা পাই, আমি কেন নিব না? যদি 10 টাকার যে 11 হয় 12 হয়, আমি 12 টাকাই নিব, যদি সেটা সেফ মনে হয়। সো এরকম কিছু কিছু ডিসিশন নিয়েছেন। হ্যাঁ, প্রসেসটা হয়তো বা তখন ডিফারেন্টভাবে হয়েছে, যেটা নিয়ে কথা বলা যেতে পারে, বাট কাজটা কিন্তু একদম রং আপনি বলতে পারেন না। এই বিষয়টা পজিটিভ বিষয়টাকে আমরা একদমই ধামাচাপা দিয়ে আমরা নেগেটিভটাকে হাইলাইট করেই যাচ্ছি। এতে কি হলো, দিন শেষে উনি নেক্সট টাইম আরেকটা ভালো কাজ করার সময় চিন্তা করবে দরকার কি আমার করার। সো এইভাবে আমরা ভালো কাজটাকে মোটিভেট না করে নেগেটিভভাবে এক্সপোজ করার কারণে কিন্তু আমরা পজিটিভ মোটিভেশন থেকে সরে যাই। সো আমার মনে হয় সোশ্যাল মিডিয়া তো খুব বড় ভূমিকা রাখতে পারে আমাদের ক্রিকেটে ফিরিয়ে আনার জন্য বা ভালো স্টেজে নেওয়ার জন্য। আজকে শান্তকে নিয়ে এত ট্রল করা হয়, শান্ত কি খারাপ খেলেছে? শান্ত আপনি বাকি প্লেয়ারদের সঙ্গে কম্পেয়ার করে যে দলের বাইরে থাকে সেই ভালো প্লেয়ার বলেই যাচ্ছে। শান্ত তো এই সিরিজেও একটা 50 করছে। সো আপনি দেখেন রিসেন্ট পাস্টে শান্তর পারফরমেন্সটা যদি দেখেন, অন্যদের চেয়ে খুব বেশি খারাপ বলতে হবে না। সো আমরা মনে হয় এইভাবে করে খারাপটাকে এত বেশি হাইলাইট করি, যেটার কারণে প্লেয়াররা ডিমোটিভেটেড হয়। পজিটিভভাবেও সেটাকে করে আমরা কীভাবে মোটিভেট করে আনতে পারি। ইন্ডিয়া যখন নেটে ব্যাটিং করে, আপনি দেখবেন ইন্ডিয়ার সব বল বিরাট কোহলি মিডলিংয়ে হয়। ওর কি এজ লাগে না? এজটা কোথাও আসে না, বিকজ ওদের মিডিয়াতে সেটা দেওয়াই হয় না। আর আমাদের মিডিয়া যেটা এজ লাগে এটাই দেখানো হয়, মিডলিং যে হচ্ছে সেটা দেখানো হয় না। তো এইভাবে আমি জিনিসটাকে বলতে চাচ্ছি যে পজিটিভভাবেও জিনিসটাকে যদি মানুষের সামনে আনা যায়, মানুষ আস্তে আস্তে পজিটিভভাবে নেওয়া শুরু করবে। অবশ্যই, মানে বেশ দারুণ একটা কথা বললেন। যদিও বা মানে যেটা বলেছেন এটা অনেক সত্য, অপ্রিয় হলেও সত্য। আপনাকে ধন্যবাদ হান্নান সরকার, এবং একই সাথে রাকিবুল হাসান, আপনাকেও ধন্যবাদ। আমরা আশা করি খুব শীঘ্রই আপনাকে জাতীয় দলে দেখব, পারফর্ম করতে দেখব। বাংলাদেশ তো স্পিনারদের স্বর্ণভূমি, আশা করি সেই তালিকায় আপনার নামটাও যুক্ত হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, কথা বলছেন হান্নান সরকার, যেটা বললেন যে নেতিবাচকতা অনেক আছে, তবে ইতিবাচকতাও আমাদের খুঁজতে হবে, না হলে বাংলাদেশের ক্রিকেটটা আবার সেই দর্শক প্রিয়তা সেটা আবার ফেরত আসবে না। আমাদের ক্রিকেটের সেই সুসময়টা এখনও যায়নি, যতটুকু আছে ক্রিকেটারদের উচিত সেটা ফিরিয়ে আনা। আর দর্শক হিসেবে কিংবা সংবাদ মাধ্যম হিসেবে আমাদের উচিত সেই ইতিবাচকতা তুলে ধরা। এটাই বলতে চাইলেন হান্নান সরকার, এবং একই সাথে রাকিবুল হাসানও, তিনিও চান ভবিষ্যতে নিজেকে জাতীয় দলেরও মেলে ধরতে। আমরাও তেমনটা চাই। এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।